আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা বিষয়ের প্রথম পত্রের অধ্যায় ৮ মূলধন বাজেটিং ও বিনিয়োগ সিদ্ধান্ত এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব। আজকে আমরা এই অধ্যায়টির প্রথম অংশ নিয়ে আলোচনা করব। এই অধ্যায়টির প্রথম অংশে আমাদের কিছু থিওরি রয়েছে এবং এই অধ্যায়টিতে আমাদের অনেকগুলো ম্যাথ করতে হবে। গণিত অংশ আলোচনা করার আগে আমাদেরকে এই অধ্যায়ের থিওরিটা খুব ভালোভাবে বুঝে পড়তে হবে, কারণ এই অধ্যায়ের থিওরি থেকে আমাদের ক এবং খ নাম্বার, দ্যাট মিনস জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্নের উত্তর আমাদের করতে হবে। এটা ছাড়াও আমাদের প্রচুর পরিমাণে এমসিকিউ এখান থেকে আসতে পারে। শুধু তাই নয়, যখন আমরা গণিত অংশের উত্তর করব, অ্যান্সার করব, তখন আমাদের যখন সিদ্ধান্তটা দিতে হবে ওটার জন্য আমাদের থিওরিটা বুঝতে হবে। আমাদের থিওরি প্রথম টপিক কি আছে দেখো, মূলধন বাজেটিংয়ের ধারণা। আমরা প্রথমে কয়েকটি উদাহরণের মাধ্যমে বিষয়টি বোঝার চেষ্টা করি। মনে করো তোমরা কয়েকজন বন্ধু মিলে একটি ফটোকপির মেশিন এবং কম্পিউটার কিনে ফটোকপি এবং কম্পোজের ব্যবসা শুরু করার চিন্তা করেছো। এটা হতে পারে, এটা করতে গেলে তোমাকে কি করতে হবে, ফটোকপির মেশিন এবং কম্পিউটার কিনে নিতে হবে। অথবা কোনো একজন ব্যক্তি কোনো একটি ডিজিটাল স্টুডিও স্থাপন করতে চায়, এক্ষেত্রে তাকে কি করতে হবে, তাকে ক্যামেরা কিনতে হবে। আবার মনে করো কোনো একটা কোম্পানি সেটা কি করলো, সেই কোম্পানিটা কি চাইলো, একটি পণ্য উৎপাদন করতে পারে এরকম একটি কারখানা স্থাপন করতে চায়। এই যে আমি তিনটা ঘটনা বললাম, প্রথমে কি বললাম, ফটোকপির মেশিন, কম্পিউটার ক্রয়। এই যে ফটোকপির এই ব্যবসাটার জন্য ফটোকপির মেশিন এবং কম্পিউটার ক্রয়, এটা হচ্ছে দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্ত, বা এই যে যখন সে কম্পিউটারটা কেনার ডিসিশন নেবে, সিদ্ধান্ত নেবে, এটাকে আমরা কি বলবো, দীর্ঘমেয়াদী, ওই ব্যবসার জন্য দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্ত। আবার মনে করো কোনো স্টুডিওর মালিক যদি সে কি চায় ক্যামেরা তাকে কিনতে হয়, এটাও তার জন্য দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্ত হবে, কারণ সেই এই ক্যামেরাটা অনেক দীর্ঘমেয়াদ পর্যন্ত সে ব্যবহার করবে। আবার মনে করো কোনো কোম্পানি যখন নতুন একটি কারখানা স্থাপন করতে যাচ্ছে, এটাও তার জন্য কি হবে, দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্ত হবে। এই যে আমরা বললাম দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্ত, এই দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্তটি এই কোম্পানির জন্য বা ব্যবসা প্রতিষ্ঠানের জন্য লাভজনক হবে কি না, তার জন্য ফিন্যান্সের একটি মূল্যায়ন প্রক্রিয়ার প্রয়োজন হয়। এই মূলধন বাজেটিং হচ্ছে সেই ধরনেরই একটি মূল্যায়ন প্রক্রিয়া। আর এই মূল্যায়ন প্রক্রিয়াটা কিভাবে করা হয় একটু সংক্ষেপে বলে নিই তোমাদের। এক্ষেত্রে প্রথমে প্রত্যেকটি বিনিয়োগ প্রকল্পের কি করতে হয়, আয় ব্যয় এস্টিমেট করতে হয়, আয় ব্যয় প্রাক্কলন করতে হয়। এরপর এই আয় ব্যয় প্রাক্কলন শেষে এই সব সিদ্ধান্তের বা প্রকল্পের নিট নগদ প্রবাহ নির্ধারণ করতে হয়, যেগুলো আমরা ম্যাথ যখন করব আমরা দেখব। এই যে বললাম আয় ব্যয় প্রাক্কলন করতে হয়, আয় বলতে কি বোঝানো হবে, আয় বলতে আমরা বোঝাবো বিক্রয় থেকে অর্জিত অর্থ। ঠিক আছে, ওই যেই প্রকল্পটা আমরা বিনিয়োগ করব বা যেই দীর্ঘমেয়াদী প্রকল্প বিনিয়োগের সিদ্ধান্ত নেব, সেখানে আয় বলতে আমরা কি বুঝাবো, ওই প্রকল্পে বিক্রয় থেকে অর্জিত অর্থ। এবং ব্যয় বলতে কি বুঝাবো, ওই প্রকল্পে আমার কিছু কাঁচামাল খরচ আছে, বিক্রয় খরচ আছে, অবচয় খরচ আছে, এগুলোকে আমরা কি বলবো, ব্যয়। এই আয় থেকে যখন আমরা ব্যয়টা বাদ দেব তখন আমরা কি পাবো, মোট মুনাফা। আর মোট মুনাফার থেকে আমরা যখন করটা বাদ দেব, কর বাদ দিলে আমরা কি পাবো, নিট মুনাফা। আবার ওই নিট মুনাফার সাথে যখন আমরা অবচয়টা যোগ করব তখন আমরা কি পাবো, নগদ আন্তঃপ্রবাহ পাবো। এখন আমরা এই মূলধন বাজেটিং বিনিয়োগ সিদ্ধান্তে কি করব, এই নগদ আন্তঃপ্রবাহের সাথে
আমাদের যে প্রারম্ভিক বিনিয়োগ বা নগদ বহিঃপ্রবাহ রয়েছে সেটার তুলনা করব। এই নগদ আন্তঃপ্রবাহ যদি বহিঃপ্রবাহ থেকে বেশি হয় তাহলে আমরা বিনিয়োগটিকে লাভজনক বা গ্রহণযোগ্য বিবেচনা করব। এই যে প্রক্রিয়াটা বললাম কিভাবে করব, এগুলো প্রত্যেকটা আমরা এই মূলধন বাজেটিং এর জন্য কয়েকটা পদ্ধতি রয়েছে, প্রত্যেকটা পদ্ধতি আমরা ডিটেলসে যেয়ে পড়ব। তাহলে এই যে আমরা মূলধন বাজেটিং এর যে ধারণাটা দেখলাম, দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্ত যেটা আমরা গ্রহণ করছি ওটাকেই বলছি মূলধন বাজেটিং। এই মূলধন বাজেটিং এর কিছু বৈশিষ্ট্য আমরা দেখতে পাচ্ছি। কি কি এই বৈশিষ্ট্যগুলো দেখে নিই। প্রথমটি দেখো, মূলধন বাজেটিং হলো মূলত একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা। ওই যে আমরা বললাম স্টুডিওর জন্য ক্যামেরা ক্রয় করতে হচ্ছে, তারপর হচ্ছে মনে করো যে ফটোকপি মেশিন ক্রয়, কম্পিউটার ক্রয় অথবা কোনো একটা কারখানা স্থাপন। এগুলো হচ্ছে একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা। একটা ব্যবসা প্রতিষ্ঠান তার ব্যবসার জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিচ্ছে। 2 নম্বরটা দেখো, কখন এই পরিকল্পনা ব্যবহার করা হবে? যখন ব্যবসা প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ করা হবে। 3 নম্বর পয়েন্টটা দেখো, বিভিন্ন বিকল্প প্রকল্প হতে সর্বোত্তম প্রকল্প নির্বাচনী মূলধন বাজেটিং এর একটি অন্যতম কাজ। এটার মানে হলো ওই যে ক্যামেরা ক্রয় করবে, অনেক ব্র্যান্ডেরই তো ক্যামেরা থাকতে পারে, তাই না? এই বিভিন্ন রকম প্রকল্প, আবার একটা ব্যবসা প্রতিষ্ঠান কারখানা স্থাপন করবে বা নতুন কোনো প্রকল্প হাতে নেবে, বিভিন্ন রকম তার কাছে অপশন থাকতে পারে। এই বিভিন্ন বিকল্প প্রকল্প থেকে তাকে কি করতে হবে? অ্যানালাইসিস করে সর্বোত্তম প্রকল্পটা তাকে নির্বাচন করতে হবে। এটা হচ্ছে আমাদের এই যে মূলধন বাজেটিংটা পড়ব, এটার একটা অন্যতম কাজ। আমরা যখন ম্যাথগুলো করব তখন আমাদের এরকম 2-3টা বিকল্প থেকে আমাদের কি করতে হবে? সর্বোত্তম বিকল্পটা গ্রহণ করতে হবে। 4 নম্বর বৈশিষ্ট্যটা কি আছে দেখো, প্রাথমিক বিনিয়োগের বা নগদ বহিঃপ্রবাহ এবং ভবিষ্যতের একটি নির্দিষ্ট সময় পর পর নগদ আন্তঃপ্রবাহের সাথে তুলনা করা মূলধন বাজেটিং এর আরেকটি কাজ। দ্যাট মিনস কি, একটা ব্যবসা তুমি যখন করতে যাচ্ছ তোমার কিছু নগদ বহিঃপ্রবাহ থাকছে, কিছু নগদ আন্তঃপ্রবাহ থাকছে। এই দুইটার কম্পেয়ার করাটাও মূলধন বাজেটিং এর একটা অন্যতম কাজ। কারণ তোমার কত টাকা তোমার যাচ্ছে, বহিঃপ্রবাহ হচ্ছে, কত টাকা আন্তঃপ্রবাহ হচ্ছে, সেটা যদি তুমি তুলনা না করো তাহলে তুমি সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত নিতে পারছো না। তাহলে এবার দেখো, এতক্ষণ আমরা যতটুকু আলোচনা করেছি এতটুকুর মধ্যে আমরা মূলধন বাজেটিং বলতে কি বুঝলাম, এটা সংজ্ঞাটা কি বুঝলাম। মূলধন বাজেটিং হচ্ছে প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্তের সাথে জড়িত একটি প্রক্রিয়া। এতক্ষণ আমরা যেই বিনিয়োগ সিদ্ধান্তগুলো দেখলাম ওগুলো কি ছিল? দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্ত। তাহলে মূলধন বাজেটিং এর সংজ্ঞায় আমরা কি লিখব? মূলধন বাজেটিং হচ্ছে প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্তের সাথে জড়িত একটি প্রক্রিয়া। এই প্রক্রিয়ার মাধ্যমে প্রতিষ্ঠানের কি করতে হয়? স্থায়ী সম্পত্তি যেমন জমি, দালান কোঠা, যন্ত্রপাতি, আসবাবপত্র ইত্যাদি ক্রয় থেকে শুরু করে এই সকল সম্পত্তি প্রতিস্থাপন, ব্যবসায় সম্প্রসারণ যেমন নতুন মেশিন স্থাপন, উৎপাদন পদ্ধতির আধুনিকায়ন এবং অন্যান্য দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্তের আয় ব্যয় প্রাক্কলন করে লাভের সম্ভাব্যতা বিশ্লেষণ করে তদনুসারে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তাহলে বুঝতেই পারছো, মূলধন বাজেটিং এর যদি সংজ্ঞা চাই কতে আসে তা বা খতে আসে মূলধন বাজেটিং বলতে কি বোঝায়, তখন আমাদের উত্তর এভাবে করতে হবে। তাহলে আমি আশা করছি মূলধন বাজেটিং কি বা মূলধন বাজেটিং বলতে কি বোঝায় এটা এতক্ষণ বুঝতে পেরেছো। এবার আসো পরবর্তী বিষয়বস্তুতে। পরবর্তী বিষয়বস্তু কি আছে? প্রকল্পের ধারণা। এই যে আমরা বললাম দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্ত বা এই দীর্ঘমেয়াদী প্রকল্প, এই ব্যবসা প্রতিষ্ঠান যে সকল ক্ষেত্রে এই দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ করে বা তাদের কাছে যে সকল ক্ষেত্রে দীর্ঘমেয়াদী প্রকল্প রয়েছে, এদের এক একটা প্রকল্প আমরা কি দেখতে পারি? এক একটি প্রকল্প এক একটি থেকে সাধারণত আলাদা হয়, তাই না? এই ধরনের প্রকল্পগুলোকে আমরা প্রথমে এখানে আমাদের আলোচনার জন্য 2 ভাগে ভাগ করে দেব। সব থেকে সাধারণ যে 2 ধরনের প্রকল্প রয়েছে সেটা কি? ক নম্বর দেখো কি আছে? স্বাধীন প্রকল্প। খ নম্বর কি আছে? পরস্পর বর্জনশীল প্রকল্প। প্রকল্পের ধারণার প্রথম পয়েন্টে আমরা কি দেখেছি? তাহলে স্বাধীন প্রকল্প।
স্বাধীন প্রকল্পটা কেমন? স্বাধীন প্রকল্প হলো সেই সকল প্রকল্প যেখানে একটি প্রকল্পের নগদ প্রবাহ অন্য প্রকল্পের নগদ প্রবাহের সাথে সম্পর্কিত নয় বা স্বাধীন। এটার মানে কি? এক্ষেত্রে একটি প্রকল্প গ্রহণ করা হলে অপর প্রকল্প গ্রহণে কোনো প্রভাব বিস্তার করে না। বিষয়টা কেমন? তোমার কাছে যদি 2টা বা 3টা প্রকল্প থাকে, তুমি যখন একটা প্রকল্প ওখান থেকে সিলেক্ট করবা, ওই একটা প্রকল্প গ্রহণের বিষয়টা, সিদ্ধান্তটা অন্য প্রকল্প তোমাকে বাদ দিতে হবে সেটা নয়। বিষয়টা আমরা একটি উদাহরণের মাধ্যমে দেখি। মনে করো একটি ডিজিটাল স্টুডিও, ওই যে আমরা উদাহরণটা দিয়েছিলাম, এই ডিজিটাল স্টুডিও স্থাপন করতে গেলে ওই মালিকের কি প্রয়োজন হয় বলো তো? তার একটা ক্যামেরা কেনার সিদ্ধান্ত নিতে হবে, যেটা একটি দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্ত। আবার অন্যদিকে তাকে ছবি প্রিন্ট করার জন্য মেশিনও ক্রয় করতে হবে, এটাও একটি দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্ত। এই যে 2টা বিনিয়োগ সিদ্ধান্তের কথা বললাম, 2টা প্রকল্পের কথা বললাম, তাকে ক্যামেরা ক্রয় করতে হবে, আবার ছবি প্রিন্ট করার জন্য মেশিন ক্রয় করতে হবে। এই যে 2টা বিকল্প বা তার 2টা বিনিয়োগ সিদ্ধান্ত, একটি গ্রহণ করার সাথে কি অন্যটি গ্রহণ করার কোনো প্রভাব বিস্তার করে? বিষয়টা কি এমন যে ক্যামেরা ক্রয় করলে তাকে ছবি প্রিন্ট করা মেশিন ক্রয় করতে হবে না? বিষয়টা কিন্তু সেটা না, তাকে কিন্তু 2টাই গ্রহণ করতে হবে। একটার সে কোন ক্যামেরাটা কিনবে, হ্যাঁ, এইটার সিদ্ধান্তটা সে কোন মেশিনটা ক্রয় করছে, মানে সে মেশিনটা ক্রয় করবে কি করবে না, একটার সাথে অন্যটা গ্রহণের কোনো প্রভাব বিস্তার করছে না। তার মানে কি, এই ক্যামেরা ক্রয় এটা একটা স্বাধীন প্রকল্প, আবার কি বলছে, ছবি প্রিন্ট করার মেশিন ক্রয়, এই সিদ্ধান্তটা এটাও একটা স্বাধীন প্রকল্প। আমরা আশা করছি তোমরা স্বাধীন প্রকল্পটি বুঝতে পেরেছো। মানে যখন তোমার কাছে 2টা বা 3টা প্রকল্প থাকবে, তুমি তোমার ব্যবসার জন্য যখন একটি প্রকল্প তুমি সিলেক্ট করবে, তখন সেটা অন্য প্রকল্প বাদ দিতে হবে না, বা এক্ষেত্রে একটি গ্রহণ করা হলে অপরটি গ্রহণের উপর কোনো প্রভাব বিস্তার করবে না, ওটাকে আমরা বলবো স্বাধীন প্রকল্প। এই যে আমরা স্বাধীন প্রকল্প আর পরস্পর বর্জনশীল প্রকল্প আমরা এখন দেখব, এই 2টা কিন্তু শুধুমাত্র আমরা জ্ঞানমূলক অনুধাবনমূলকের জন্য আমাদের কাজে লাগবে সেটাই নয়। আমরা যখন গণিত অংশের অ্যান্সার করব বা সৃজনশীলের উত্তর দেব, তখন কিন্তু আমাদের ভালোভাবে দেখে নিতে হবে উদ্দীপকটা ওখানে আমাদের স্বাধীন প্রকল্প বলেছে না পরস্পর বর্জনশীল প্রকল্প বলেছে। ঠিক আছে, এটা যদি উল্লেখ থাকে তখন কিন্তু সেটা সিদ্ধান্ত গ্রহণে প্রভাব ফেলবে, যেটা আমরা প্রত্যেকটা পদ্ধতিতে যেই আমরা দেখব। এর জন্য আমাদের এখন এই স্বাধীন প্রকল্প কি এবং পরস্পর বর্জনশীল প্রকল্প কি ভালোভাবে বুঝে নিতে হবে। পরস্পর বর্জনশীল প্রকল্প। পরস্পর বর্জনশীল প্রকল্প হলো সেই সকল প্রকল্প যেগুলো একে অপরের সাথে প্রতিযোগিতা করে, অর্থাৎ একটি প্রকল্প গ্রহণ করলে অপর প্রকল্পটি অবশ্যই বাতিল করতে হবে। মানে তোমার কাছে যখন 2টি বা 3টি প্রকল্প থাকবে, তখন যদি তুমি একটি প্রকল্প গ্রহণ করো, অবশ্যই তোমাকে অপর প্রকল্পটা বাতিল করতে হবে। ওটাকে আমরা বলবো পরস্পর বর্জনশীল প্রকল্প। পরস্পর বর্জনশীল প্রকল্পের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে শুধুমাত্র একটি প্রকল্প গ্রহণ করা হয় এবং অন্যগুলো কি করা হয়, বাতিল করা হয়। বিষয়টি আমরা একটি উদাহরণের মাধ্যমে দেখি। মনে করো কোনো একটি কোম্পানি তার কোনো কারখানার পণ্য উৎপাদনের জন্য একটি মেশিন ক্রয় করতে চাচ্ছে। এই যে বলছি তার একটি মেশিন ক্রয়ের প্রয়োজন, বাজারে কিন্তু এই মেশিনটা কয়েক ধরনের ব্র্যান্ডের আছে। মনে করো এ কোম্পানি ওই মেশিনটা একই সরবরাহ করতে পারে, আবার ওই সেম মেশিনটা বি কোম্পানি দিচ্ছে, সেম মেশিনটা সি কোম্পানি দিচ্ছে। এখন এই কারখানার যে মালিক, তাকে ডিসিশন নিতে হবে সে কোন কোম্পানির মেশিনটা তার কারখানার জন্য কিনবে। এক্ষেত্রে কিন্তু সে যদি এ কোম্পানিটা কেনে, তাহলে কিন্তু তার বি এবং সি কোম্পানির মেশিনটি তাকে বাদ দিতে হবে। মানে এই যে বিভিন্ন ধরনের ব্র্যান্ডের মেশিন আছে, 3টা ব্র্যান্ডের কথা বললাম, তাকে কিন্তু যে কোনো একটি সিলেক্ট করতে হবে। একটি যখন সে গ্রহণ করছে, তখন অটোমেটিক্যালি বাকি প্রকল্পগুলো তার বাতিল হয়ে যাচ্ছে। এটাকে হচ্ছে কি বলা হচ্ছে, পরস্পর বর্জনশীল প্রকল্প। আশা করছি এটা বুঝতে পেরেছ। এরপর আসো আমরা পরবর্তী টপিকে আসি, মূলধন বাজেটিং এর আওতা বা শ্রেণী বিভাগ।
এই মূলধন বাজেটিং এর ক্ষেত্রে আমরা কি করছি, বিভিন্ন ধরনের প্রকল্প বা প্রস্তাব আমরা দেখতে পাচ্ছি। যেমন মনে করো, এই স্থায়ী সম্পত্তি ক্রয় থেকে শুরু করে ব্যবসা সম্প্রসারণ, ব্যবসা আধুনিকরণ, স্থায়ী সম্পত্তি প্রতিস্থাপন, নতুন পণ্য বাজারে ছাড়া সংক্রান্ত প্রায় অনেক ধরনের বিনিয়োগ সিদ্ধান্ত আমরা দেখতে পাচ্ছি। এখন আমরা এই মূলধন বাজেটিং এর আওতাগুলো দেখব। 1 নম্বর পয়েন্ট কি আছে দেখো, নতুন বিনিয়োগ সিদ্ধান্ত। নতুন বিনিয়োগ সিদ্ধান্তটা কেমন? তুমি যদি একটা নতুন ব্যবসা শুরু করতে চাও তাহলে তোমাকে স্থায়ী সম্পত্তি ক্রয় করতে হবে। যেমন হতে পারে জমি, হতে পারে যন্ত্রপাতি, দালান কোঠা, আসবাবপত্র, এগুলো তোমাকে কি করতে হবে, ক্রয় করতে হতে পারে, যেগুলো প্রত্যেকটাই কিন্তু মূলধন বাজেটিং এর আওতার মধ্যে পড়ছে। আবার যদি ওই যে তুমি বললাম যে তুমি যদি ফটোকপি বা কম্পোজের দোকান দিতে চাও তাহলে তোমাকে ফটোকপির মেশিন ক্রয় করতে হবে এই ব্যবসাটা শুরু করতে গেলে, কম্পিউটার ক্রয় করতে হবে। কোনো ব্যক্তি যদি নতুন করে কারখানা স্থাপন করতে চায় তাকে সেক্ষেত্রে জমি, দালান কোঠা কিনতে হবে, কারখানা নির্মাণ করতে হবে, মেশিনারিজ ক্রয় করতে হবে। এটাই বলা হচ্ছে যে যখনই যে কোনো ব্যবসা প্রতিষ্ঠান কি করতে হবে, যে কোনো ব্যবসা প্রতিষ্ঠান যখন তার ব্যবসাটা শুরু করার জন্য এ সকল সম্পত্তি ক্রয়ের সিদ্ধান্ত গ্রহণ করছে, প্রত্যেকটা ক্ষেত্রেই আমরা দেখতে পাচ্ছি এই যে নতুন বিনিয়োগ সিদ্ধান্তের ক্ষেত্রে আমরা মূলধন বাজেটিং এর প্রয়োগটা আমরা লক্ষ্য করতে পারছি। 2 নম্বর পয়েন্টটা কি আছে দেখো, সম্পত্তির পুনঃস্থাপন বা প্রতিস্থাপন। মনে করো একটি কারখানায় দীর্ঘদিন যাবৎ একটি মেশিন ব্যবহার করা হয়ে আসছে। এই অনেক দিন যাবৎ ব্যবহারের ফলে কি হতে পারে, এই মেশিনটা অনেক পুরাতন হয়ে যেতে পারে, জীর্ণ এবং অপ্রচলিত হয়ে যেতে পারে। তখন কি করতে হবে, ওই মেশিন বা যন্ত্রপাতিটা পুনঃস্থাপন করার প্রয়োজন করতে হতে পারে। ওই পুরাতনটা বাতিল করে নতুন একটি ক্রয়ের প্রয়োজন হতে পারে। অথবা এমনও হতে পারে যে ওই মেশিনটা দীর্ঘদিন ব্যবহার করা হয়েছে কিন্তু প্রযুক্তিগত পরিবর্তন এসেছে, আরও বাজারে অত্যাধুনিক নতুন নতুন মেশিন এসেছে। সেক্ষেত্রেও আমরা কি করব, এই মেশিনটার প্রতিস্থাপন বা পুনঃস্থাপনের প্রয়োজন হয়। এই ধরনের প্রকল্প বা প্রস্তাবসমূহ মূল্যায়নের ক্ষেত্রে সম্পত্তি পুনঃস্থাপন বা প্রতিস্থাপনের ক্ষেত্রে মূলধন বাজেটিং খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 3 নম্বর পয়েন্টে আসো, সম্প্রসারণ। সম্প্রসারণ বলতে কি বোঝানো হচ্ছে, ব্যবসায় সম্প্রসারণ। বর্তমান যুগে ব্যবসায় সম্প্রসারণ হচ্ছে একটা ব্যবসার অন্যতম একটা কাজ, তাই না? এরূপ ব্যবসায় সম্প্রসারণ সাধারণত প্রাতিষ্ঠানিক বিবেচনায় লাভজনক হবে নাকি। কোনো একটা ব্যবসা প্রতিষ্ঠান, তার একটা ব্যবসা ছিল, সে ব্যবসাটাকে সম্প্রসারণ করতে যাচ্ছে, এটা তার জন্য লাভজনক হবে নাকি, এটার জন্য কিন্তু তাকে এই মূলধন বাজেটিং এর মাধ্যমে বিনিয়োগ সিদ্ধান্তটা তাকে গ্রহণ করতে হয়। কারণ এরকম সম্প্রসারণের ফলে প্রস্তাব মূল্যায়ন করে তাকে গ্রহণ করতে হবে যে এটা তার জন্য লাভজনক হবে কি হবে না। ওই যে আমরা ডিজিটাল স্টুডিওর যে উদাহরণটা দিয়েছিলাম, একজন মালিকের একটা ডিজিটাল স্টুডিও আছে, এখন সে চিন্তা করলো সে নতুন একটি ক্যামেরা কিনবে। এই নতুন ক্যামেরা কেনাটা তার কি লাভজনক হবে কি লাভজনক হবে না, এটার জন্য কিন্তু মূলধন বাজেটিং এর মাধ্যমে তাকে সিদ্ধান্ত নিতে হবে। এই সকল ক্ষেত্র ছাড়াও বিভিন্ন প্রাতিষ্ঠানিক প্রয়োজনের বাইরেও মূলধন বাজেটিং পদ্ধতি প্রতিষ্ঠানকে ব্যবহার করতে হয়। যেমন অগ্নি নির্বাপক যন্ত্র স্থাপন, পরিবেশন দূষণ নিয়ন্ত্রক যন্ত্র স্থাপন, এগুলোর ক্ষেত্রেও ব্যবসা প্রতিষ্ঠানকে মূলধন বাজেটিং করে দেখতে হয়। এবার পরবর্তী টপিকটা আমরা একটু দেখে নিই কি আছে দেখো, মূলধন বাজেটিং এর প্রক্রিয়া, ধাপ বা পদক্ষেপ সমূহ। এই মূলধন বাজেটিং করতে গেলে প্রথমে কি করতে হয়, আমাদেরকে ব্যবসা প্রতিষ্ঠানকে একটা প্রকল্প প্রণয়ন করতে হয়। এই প্রকল্প প্রণয়নের পর তাকে কি করতে হবে, 2 নম্বর পয়েন্ট কি আছে দেখো, ওই প্রকল্পটা তাকে মূল্যায়ন করতে হবে, তাই না? এই মূল্যায়ন করার পরে সে কি করবে, প্রকল্প নির্বাচন করবে। নির্বাচন করার পরে যে সে প্রকল্প বাস্তবায়ন করবে, এরপর তাকে কি করতে হবে, প্রকল্প পুনর্মূল্যায়ন করতে হবে। এবার আসো, এই যে প্রকল্প মূল্যায়ন অথবা বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ, আমরা যে মূলধন বাজেটিং পদ্ধতি পড়লাম, এই মূলধন বাজেটিং এর কিছু কৌশল আছে। যে সকল কৌশল বা পদ্ধতি ব্যবহার করা হয় মূলধন বাজেটিং এর, সেগুলো আমরা দেখব। এই মূলধন বাজেটিং এর যে সকল কৌশল বা টেকনিকগুলো আছে বা পদ্ধতিগুলো আছে, এই মূলধন বাজেটিং এর মূল্যায়ন প্রক্রিয়া, দীর্ঘমেয়াদী মূল্যায়ন প্রক্রিয়া বা বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণের পদ্ধতিগুলোকে 2 ভাগে ভাগ করেছে। হ্যাঁ,
প্রথম দুইটা পড়েছে হচ্ছে সনাতন পদ্ধতি বা ট্র্যাডিশনাল মেথডে, এর পরেরগুলো পড়েছে কি বাট্টাকৃত পদ্ধতি, বাট্টাকৃত নগদ প্রবাহ পদ্ধতি বা ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো মেথড। মূলধন বাজেটিংয়ে যে সকল পদ্ধতি ব্যবহার করা হয় তার প্রথমটা কি দেখলাম আমরা, সনাতন পদ্ধতি। সনাতন পদ্ধতিগুলোর মধ্যে প্রথমটা কি আছে দেখো, গড় মুনাফার হার পদ্ধতি, যেটাকে আমরা কি বলবো, এভারেজ রেট অফ রিটার্ন মেথড বা ARR। 2 নম্বরটা কি আছে দেখো, পে ব্যাক সময় পদ্ধতি, পে ব্যাক পিরিয়ড মেথড। এই দুইটা পদ্ধতি হচ্ছে সনাতন পদ্ধতি। খ নম্বরটা দেখো কি আছে, বাট্টাকৃত নগদ প্রবাহ পদ্ধতি বা ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো মেথড। এই মেথডের আন্ডারে 3টি আছে। প্রথমটা কি আছে, নিট বর্তমান মূল্য পদ্ধতি, নেট প্রেজেন্ট ভ্যালু মেথড, NPV মেথড যেটাকে আমরা সংক্ষেপে বলবো। 2 নম্বরটা আন্ত আয় হার পদ্ধতি, ইন্টারনাল রেট অফ রিটার্ন মেথড বা আমরা যেটাকে সংক্ষেপে বলবো IRR মেথড। 3 নম্বরটা কি আছে, মুনাফা অর্জন ক্ষমতা সূচক পদ্ধতি বা মুনাফা অর্জন সূচক পদ্ধতিও বলা হয় কখনো কখনো, ইংরেজিতে যেটাকে বলবো প্রফিটেবিলিটি ইন্ডেক্স। এই যে আমরা এখানে মোট 5 ধরনের পদ্ধতি দেখতে পাচ্ছি, আমরা আলাদা আলাদাভাবে এই 5 ধরনের পদ্ধতির অঙ্ক আমরা করব, সলিউশন করব, প্রবলেমগুলো আমরা নেক্সট ক্লাস থেকে সলিউশন করব। এখন আজকের ক্লাসের যে হোমওয়ার্কটুকু এতটুকু নোট করে নাও, যেটা কলেজ ওপেন হলে সাবমিট করতে হবে। কিছু MCQ দেওয়া আছে দেখো। 1 নাম্বারটি লেখো, মূলধন বাজেটিং এর সাথে জড়িত কোনটি? ক কাঁচামাল ক্রয়, খ চলতি সম্পদ ক্রয়, গ যন্ত্রপাতি ক্রয়, ঘ কর্মচারী এবং কর্মকর্তাদের বেতন প্রদান। 2 যে ক্ষেত্রে একটি প্রকল্প গ্রহণ করা হলে অপর প্রকল্প অবশ্যই বাতিল করতে হবে তাকে কি বলে? ক স্বাধীন প্রকল্প, খ পরস্পর বর্জনশীল প্রকল্প, গ পরিপূরক প্রকল্প, ঘ পরনির্ভরশীল প্রকল্প। 3 নিচের কোনটি মূলধন বাজেটিং এর প্রথম ধাপ? ক প্রকল্প মূল্যায়ন, খ প্রকল্প প্রণয়ন, গ প্রকল্প বাস্তবায়ন, ঘ প্রকল্প পুনঃমূল্যায়ন। 4 নাম্বার, নিচের কোন কার্য মূলধন বাজেটিং নয়? ক ব্যবসায় সম্প্রসারণ, খ সম্পত্তি আধুনিকায়ন, গ সম্পত্তি পুনঃস্থাপন, ঘ কারবারের জন্য পণ্য ক্রয়। 5 নাম্বার, মূলধন বাজেটিং এর উদ্দেশ্য কোনটি? ক কাঁচামাল ক্রয়, খ চলতি দায় বৃদ্ধি, গ চলতি সম্পদ বৃদ্ধি, ঘ ব্যবসায় সম্প্রসারণ। এখানে 3টি জ্ঞানমূলক প্রশ্ন দেওয়া আছে যেগুলো অ্যান্সার করবে। 1 নম্বর মূলধন বাজেটিং কি, 2 নম্বর স্বাধীন প্রকল্প কি, 3 নম্বর পরস্পর বর্জনশীল প্রকল্প কি। তাহলে আজকে এ পর্যন্তই। সকলে ভালো থাকবে, ধন্যবাদ।